সেজন ছিল অসম্ভব মেধাবী একটা ছেলে। তার জীবনে একটাই লক্ষ্য, ভালো মার্কস, ভালো রেজাল্ট আর নিজের ভবিষ্যৎ। পড়াশোনার বাইরে সে কিছুই ভাবত না। কিন্তু একদিন এমন এক অদ্ভুত আর লজ্জাজনক ঘটনা ঘটে গেল, যা এক মুহূর্তেই তার পুরো জীবনটা ওলটপালট করে দিল। ভুল করে সেদিন সে নিজের বাবার আন্ডারওয়্যার পরে ফেলেছিল। এর ফলে নিচের দিকটা স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাচ্ছিল। পাশে বসে থাকা একটা মেয়ে দূর থেকে দেখে ভুল বুঝে নিল। তার মনে হলো সেজন তার দিকে বন্দুক তাক করে বসে আছে। ভয়ে সে হঠাৎ করে সেজনকে মারলো আর চিৎকার করতে শুরু করে দিল। কিন্তু অপমান এখানেই শেষ নয়। কেউ একজন পুরো ঘটনাটা নিজের ফোনে রেকর্ড করে ফেলেছিল। সেজন যখন স্কুলে পৌঁছায় ততক্ষণে সে ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে সে পুরো স্কুলের সবচেয়ে বড় হাসির পাত্রে পরিণত হয়। লজ্জা আর রাগে তার মাথা নিচু হয়ে আসে। কিছু না ভেবেই সে স্কুল ছেড়ে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে তার ধাক্কা লাগে স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ইউগনের সঙ্গে। ধাক্কা লাগতেই ইউগনের হাতে থাকা ফ্রাইড চিকেন সেজনের একদম পরিষ্কার জ্যাকেটের উপর পড়ে যায়। সেজন একেবারে ঘাবড়ে যায়। বারবার ঝুঁকে ঝুঁকে সে ক্ষমা চাইতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইউগন একটুও রাগ করে না, বরং হাসি মুখে তাকে মাফ করে দেয়। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়। সেজন অবাক হয়ে ইউগনের চোখের দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে জোরে ধড়ফড় করতে থাকে। মনে হয় পুরো পৃথিবীটা যেন ওই দুজনকে ঘিরেই থেমে গেছে। সেই প্রথমবার সে বুঝতে পারে এই মেয়েটার জন্য তার মনে আলাদা কিছু অনুভূতি জন্ম নিয়েছে। কিন্তু সুখের সেই অনুভূতি বেশিক্ষণ টিকল না। সেদিনই তার বন্ধু তাকে আরেকটা বড় ধাক্কা দেয়। ইউগনের আগে থেকেই একজন বয়ফ্রেন্ড আছে, সে আবার কলেজে পড়ে। কথাটা শুনেই সেজনের বুকটা ভেঙে যায়। বন্ধুটি এখানেই থামে না, আরও কড়া কথা বলে, তুই এভাবে কখনোই ওর নজর কাটতে পারবি না। মেয়েদের নজর পেতে হলে তোকে নিজের লুক আর ব্যবহার দুটোই বদলাতে হবে। সেদিন মিউজিক প্র্যাকটিসের সময় দূর থেকে সেজন ইউগনকে পিয়ানো বাজাতে দেখে আর মনে মনে কল্পনা করতে থাকে একদিন তারা দুজন বিয়ে করেছে, ছোট ছোট বাচ্চা আছে, সবাই মিলে সুখে আছে। কিন্তু এই সুন্দর কল্পনার জগৎটা ভেঙে যায় তখনই যখন ওয়ান ডে নামক এক সিনিয়র তার দিকে এগিয়ে আসে এবং হাসতে হাসতে বলে, আমি জানি তুই ওকে পছন্দ করিস। যদি ওর চোখে সম্মান পেতে চাস তাহলে আমার সঙ্গে স্টুডেন্ট কাউন্সিলরে ইলেকশনে দাঁড়া। মানুষ যখন তোকে ক্ষমতার সঙ্গে দেখবে তখন তোর দৃষ্টিভঙ্গিও বদলাবে। শুরুতে সেজন একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু পরে সে রাজি হয়। তার মনে হয় হয়তো এটাই সবার চোখে নিজেকে বদলে নেওয়ার একমাত্র সুযোগ। কিন্তু কিছুক্ষণ পরে নতুন ঝামেলা শুরু হয়। একটা মেয়ে এসে তাকে ইউগনের একটা নোংরা স্কেচ দেখায়, যেখানে পিয়ানো বাজানোর সময় তাকে কাপড় ছাড়া এঁকে রাখা হয়েছে। সেজন ভয়ে কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে স্কেচটা ভাঁজ করে লুকিয়ে ফেলে, যেন আর কেউ দেখতে না পায়। পরে যখন সেই ছেলেটা স্কেচটা ফেরত চাইতে আসে, সেজন স্পষ্টভাবে না করে দেয়। এর শাস্তি হিসেবে দুজনকে ক্লাসরুম পরিষ্কার করার কাজ দেওয়া হয়। তবুও সেজনের মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। জীবনে এই প্রথম সে সেই মেয়েটার জন্য দাঁড়িয়ে সঠিক কাজ করেছে, যাকে সে ভালোবাসে। কিছুক্ষণ পর হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আর সে দৌড়ে বাথরুমের দিকে ছুটে যায়। প্রথম বাথরুমটা মেয়েদের দিয়ে ভর্তি ছিল, সবাই গল্প করছিল। সেজন কিছু না দেখার ভান করে সামনে এগিয়ে যায়। দ্বিতীয় ফ্লোরে পৌঁছাতে পৌঁছাতে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। কিন্তু দরজা খুলতেই এক লম্বা ছেলে তার পথ আটকে দিয়ে বলে, এই বাথরুমটা কেউ দখল করে নিয়েছে। ঠিক তখনই ভেতর থেকে আরেকজন ছেলে বেরিয়ে আসে, মুখে সিগারেট ঝুলিয়ে। দুজনেই সেজনকে দেখে হেসে ওঠে, এইটা কে রে? কেউ না। লজ্জা আর অসহায়তায় সেজন প্রায় ভেঙে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে পুরো হলঘর হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। সবাই থমকে দাঁড়ায়, কারণ সামনে এসেছে কিকো, স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ছেলে। এমনকি বড় বড় গুন্ডারাও যার সামনে মাথা নিচু করে। কিকো ধূমপান করা ছেলেদেরকে ধমক দেয়। যখন একজন পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তখন কিকো এক মুহূর্তেই তার চশমা ভেঙে দেয়। ভয়ের চোটে সবাই ধীরে ধীরে পিছিয়ে যায়। সেই দৃশ্যটা দেখে সেজনের মুখে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসিটা কিকোর চোখ এড়িয়ে যায় না। কিকো চোখের ইশারায় সেজনকে তার সঙ্গে আসতে বলে। দুজন পাশাপাশি করিডোর দিয়ে হেঁটে যেতে থাকে আর বাকি সবাই জ্বলতে থাকা চোখে তাকিয়ে থাকে। হাঁটতে হাঁটতেই কিকো বলে সে নাকি শুনেছে সেজন স্টুডেন্ট কাউন্সিলরে ইলেকশনে দাঁড়াচ্ছে। তারপর হঠাৎই একটা অপ্রত্যাশিত প্রস্তাব দেয়, চল
আমরা দুজন একসঙ্গে কাজ করি। এই কথা বলেই কিকো সেজুনের কাঁধে হাত দেয়। সেই স্পর্শে সেজুনের শরীরের ভেতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। জীবনে এই প্রথম সে অনুভব করে কেউ তাকে সম্মান দিচ্ছে, তাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই ভালো লাগাটা বেশি দিন টেকে না। পরীক্ষার রেজাল্ট বের হতেই সব ভেঙে পড়ে। সেজুনের র্যাঙ্ক নেমে গিয়ে দাঁড়ায় 32-এ। বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা শুরু করে। একজন তো পরামর্শই দেয় রিপোর্ট কার্ডটা ছিঁড়ে ফেলতে, যাতে মা বকা না দেয়। সেজুন তাই করে। অবাক করার মতো বিষয়, তার মা সব বিশ্বাস করে নেয়। শুধু বকাঝকাই করে না, বরং তাকে একটা এনার্জি ড্রিঙ্কের প্যাক এনে দেয়। এই ছোট্ট ঘটনাটাই সেজুনকে নতুন সাহস দেয়। সে ঠিক করে আজ সে ইউগানের সাথে কথা বলবেই। বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে জোরে ধরফর করতে থাকে। কাপা গলায় সে বলে, তুমি পিয়ানো খুব সুন্দর বাজাও। ইউগান মিষ্টি করে হাসে আর বলে, ধন্যবাদ। কয়েকটা মুহূর্তের জন্য সবকিছু একদম ঠিকঠাক মনে হয়, কিন্তু সুখ আবার বেশিক্ষণ থাকে না। কিছু ছেলে আবার তার পিছু নেয়, ধাক্কাধাক্কি করে, চারদিক থেকে ঘিরে ধরে। সেজন কাপা গলায় বলে আজ তার জন্মদিন, তাকে ছেড়ে দিতে। ছেলেগুলো হাসাহাসি করে, তবে শেষমেশ মজা করেই তাকে ছেড়ে দেয়। এরপর সে প্রিন্সিপালের কাছে গেলে তার শেষ ভরসাটুকুও ভেঙে যায়। সে বুঝতে পারে ওয়ান ডে কখনোই সত্যি তার পাশে ছিল না। সব প্রশংসা, সব উৎসাহ ছিল নিছক অভিনয়। আসলে সেজন ছিল তার শেষ অপশন, শুধুই একটা দাবার গুটি। এই সত্যিটা জানতে সেজনের ভেতরে রাগ ফেটে পড়ে। সেদিনই সে ওয়ান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং কিকোর দলে যোগ দেয়, যে তাকে প্রথমবার আসল শক্তির স্বাদ দেখিয়েছিল। কিছুদিন পর কিকো তাকে তার ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম ইউনা, স্কুলের সবচেয়ে মেধাবী আর সবচেয়ে অহংকারী মেয়ে। কিকো মজা করে বলে, তোমাদের দুজনকে কিন্তু একসঙ্গে ভালো মানাবে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইউনা ঠান্ডা গলায় বলে, আমার তোমাকে একদমই ভালো লাগে না। এই কথায় সেজন এতটা লজ্জা পায় যে তার মনে হয় বুকের ভেতরে হার্টটা থেমে যাবে। সেদিনই বাড়ি ফেরার পথে হঠাৎ সেজনের দেখা হয় কিকোর বোনের সঙ্গে। অসম্ভব সুন্দর, ভদ্র আর পরিপাটি একটা মেয়ে। সে দেখে সেজন ফোনে কিছু টাইপ করছে। হেসে জিজ্ঞাসা করে, কি গার্লফ্রেন্ডকে মেসেজ দিচ্ছ? ঘাবড়ে গিয়ে সেজন স্বীকার করে তার কেউ নেই। মেয়েটা মুচকি হাসে আর বাসে তার পাশেই বসে। হালকা করে তার হাত সেজনের হাত ছুঁয়ে যায়। সে নিজের চুল আঙুলে পেঁচাতে থাকে। এই ছোট ছোট আচরণে সেজনের বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সুন্দর বন্ধন তৈরি হয়। তারা একসঙ্গে ফেরিস হুইলে চড়ে, শহর ঘোরে, ছোট ছোট হাসির মুহূর্ত ভাগ করে নেয়। মেয়েটা তার মাথায় গোলাপি রিবন বেঁধে দেয়, তাকে সুন্দর বলে, সেলফি তোলে। জীবনে এই প্রথম সেজন নিজের ভেতর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে। হঠাৎ একসময় মেয়েটা তার কাঁধে হাত রাখে। সেজনের পেটের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয়, ঠিক যেন প্রজাপতি উঠছে। তার মনে হয় এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। এই মুহূর্তটা যেন ঈশ্বরের আশীর্বাদ। সে বলতে যাচ্ছিল, তুমি কত সুন্দর। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে। কোনো কথা না বলেই কিকোর বোন সেই গাড়িতে উঠে চলে যায়। সেজন একা দাঁড়িয়ে থাকে, ভাঙা হৃদয় নিয়ে। তার এই মন খারাপ দেখে কিকো তাকে ধন্যবাদ স্বরূপ একটি অ্যাপল ওয়াচ দেয়, একটা আধুনিক ঘড়ি যাতে জিপিএস আছে, এমনকি রান্নায়ও সাহায্য করে। সেজন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি সত্যি সে একজন বন্ধু পেয়েছে? পরদিন স্কুল ছুটির সময় তার ক্রাশ তাকে জিজ্ঞাসা করে, গতকাল স্কুলের পর তুমি কি করছিলে? তুমি তো একটা মেয়ের সঙ্গে ছিলে। এই কথা শুনে ইউগানের মুখে স্পষ্ট ঈর্ষা ফুটে ওঠে। রাগে সেজন বলে ফেলে, আমার লাইফে কি হচ্ছে সেটা নিয়ে তোমার জ্বলবার কোনো অধিকার নেই। আমরা তো ডেটই করছি না। ঠিক তখন ক্লাস প্রেসিডেন্ট কড়া চোখে তাকিয়ে বলে, তুমি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেও এই ক্লাসের প্রেসিডেন্ট আমিই থাকবো, তাই বেশি উঠতে যেও না। ক্লাসের ভেতরে যখন কথার লড়াই চলছে, ঠিক তখনই হঠাৎ ক্লাস প্রেসিডেন্টের চোখ পড়ে সেজনের হাতে থাকা অ্যাপল ওয়াচটার দিকে। সে একেবারে চেঁচিয়ে ওঠে, এই ঘড়িটা তো চুরি করা। মুহূর্তের মধ্যেই পুরো ক্লাসে হইচই শুরু হয়ে যায়। কেউ কেউ ফিসফিস করে তাকে চোর বলতে থাকে, আবার কেউ খোলাখুলি আঙুল তোলে। এক ছেলে তো সীমা ছাড়িয়ে সেজনের হাতে থেকে ঘড়িটা কেড়ে নিয়ে নিজের হাতে পরে নেয় আর ঠাট্টার সুরে বলে, এটা তো এখন আমারই। অপমান আর লজ্জায় সেজন কিছুই বলতে পারছিল না। ঠিক সেই সময়ে ক্লাসরুমের দরজা খুলে যায়। ভেতরে ঢোকে কিকো। তার উপস্থিতিতেই বাতাস থমকে যায়। পুরো ক্লাস নিঃশব্দ। কিকো শান্ত কিন্তু শক্ত গলায় বলে, এই ঘড়িটা আমি নিজে সেজনকে দিয়েছি। তারপর আরো সবাইকে চমকে দিয়ে সে বলে, সেজন, আজ রাতে আমার সঙ্গে দেখা করো,
কথাটা শুনে পুরো ক্লাসরুমে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে সেজুন যখন বাড়ির দিকে হাঁটছিল তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা 3টা মেয়ে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেকে নিয়ে গল্প করছিল। তারা সেজুনকে দেখে হাসাহাসি করতেই হঠাৎ সে গম্ভীর গলায় বলে ওঠে, চুপ করো। মেয়েগুলো ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সেজুনের নিজেরই অবাক লাগে। সে যেন আগে সে দুর্বল ছেলেটা নেই, যেন সবাই তাকে ভয় পাচ্ছে। কিন্তু আসল ধাক্কাটা লাগে কিকোর বাড়ি পৌঁছে। বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়, যেন সিনেমার রাজপ্রাসাদ। দামি ফার্নিচার, নিজস্ব ক্যাফে, বিশাল লাইব্রেরি, আর নিচে এক না 2টা বেসমেন্ট। উপরে উঠে কিকো তাকে এমন একটা ঘর দেখায় যেটা শুধু সেজুনের জন্য তৈরি। সাউন্ড প্রুফ, আধুনিক টেকনোলজিতে ভর্তি, আর খুলতে লাগে একটা বিশেষ কার্ড। কিকো বলে, তুমি যখন খুশি এখানে আসতে পারো। সেদিনই সেজুন বুঝতে পারে কিকোর পরিবার কতটা শক্তিশালী আর প্রভাবশালী। কিকো শুধু একটাই কথা মনে করিয়ে দেয় যে সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। ঝামেলা হলে আমরা ইলেকশন হারাবো। সেজুন আর ইউনার মধ্যে সবসময় একটা টান টান সম্পর্ক ছিল। বাইরে থেকে সততা, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত এক আকর্ষণ। যেমনটা সবাই বলে, যারা বেশি ঝগড়া করে তারাই নাকি সবচেয়ে বেশি অনুভব করে। পরদিন স্কুলে আবার হইচই। কেউ ইউগনের একটা নগ্ন স্কেচ এঁকেছে যেখানে সে পিয়ানো বাজাচ্ছে। সবাই হতবাক। প্রমাণ দেখে মনে হয় কাজটা গন্তের। সে সাহায্যের আশায় সেজুনের দিকে তাকালেও সেজুন মুখ ফিরিয়ে নেয়। শিক্ষক হ্যান্ডরাইটিং পরীক্ষা করে সব পরিষ্কার করে দেন। অপমান আর রাগে গন্তে ফেটে পড়ে। উল্টো সেজুনকেই দোষ দেয়। কিন্তু এবার সেজুন আর মাথা নিচু করে না। সে সোজা দাঁড়িয়ে বলে, যা করেছো তার দায় নাও। শেষমেশ গন্তে ভেঙে পড়ে। হাঁটু গেড়ে বসে সবার সামনে ইউগনের কাছে ক্ষমা চায়। কিছুদিন পর সেজুন এমন একটা আমন্ত্রণ পায় যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। একজন সিনিয়রের পার্টির ইনভাইটেশন। সেখানে গিয়ে দেখে দরজায় নিজেই কোকো দাঁড়িয়ে। কড়া নিয়ম, ফোন নয়, ছবি নয়, সময় দেখাও নিষেধ। ভেতরে ঢুকে সেজুন যেন অন্য এক দুনিয়ায় চলে যায়। ঝলমলে আলো, তীব্র মিউজিক, ছাত্ররা পাগলের মতো নাচছে, কেউ খোলাখুলি চুমু খাচ্ছে, আবার কেউ মদে ডুবে আছে। কিকো গর্ব করে সবাইকে পরিচয় করিয়ে দেয়, এই হলো আমার ইলেকশনের সঙ্গী সেজুন আর ইউনা। মেয়েরা চিৎকার করে ওঠে, সেজুন কত কিউট। কেউ কেউ তাকে চুমু খাওয়ার কথাও বলে ফেলে। এক ছেলে তার হাতে নীল রঙের চকচকে পানীয় ধরিয়ে দেয়। সেজুন দ্বিধায় পড়ে যায়। কিকো সাবধান করে দেয়, খেও না। কিন্তু নিজেকে প্রমাণ করার তাগিদে সেজুন এক নিঃশ্বাসে গ্লাসটা খেয়ে নেয়। মদের তাপে সে বদলে যায়। নাচে, চেঁচায়, সবার নজর কাড়ে। কেউ ঠাট্টা করতেই সে রাগে সেই ছেলের মুখে ঘুষি মারে। তার মনে হয় আজ সে সত্যি মুক্ত। কিন্তু কেউ সেই ঝগড়ার ভিডিও রেকর্ড করে ফেলে। রাতে সবাই যখন তাকে ধরে নিয়ে যায়, কিকো ঠান্ডা গলায় বলে দেয়, আমি ওকে আমার বন্ধু বলি। হাততালি আর চিৎকারের মাঝে সেজুনের মনে হয় এটাই তার জীবনের সেরা রাত। কিন্তু পরক্ষণে মদের প্রভাব তাকে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে সে চোখ খুলে নিজেকে একটা অচেনা ঘরে নগ্ন অবস্থায় বিছানায় পায়। পাশে তাকাতেই দেখে একটা মেয়ে গভীর ঘুমে ডুবে আছে। সেজুনের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যায়, কারণ সে জানতো তার জীবনে আর কিছুই আগের মতো থাকবে না। ভালো করে তাকিয়ে দেখতেই ওর বুঝতে দেরি হলো না, এই মেয়েটা আসলে কিকোর বোন। মুহূর্তের মধ্যে সেজুনের বুকের ভেতরটা কেঁপে উঠল। কিছু না বলে ওকে না জাগিয়ে সে তাড়াহুড়ো করে জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে গেল। পরে বন্ধুর সামনে গিয়ে হালকা একটা রহস্যময় হাসি দিয়ে ইশারা করলো যেন সে গত রাত্রে একটা মেয়ের সাথেই কাটিয়েছে। বন্ধু প্রথমে বিশ্বাসই করলো না, কিন্তু গুজব তো আর যুক্তি মানে না। আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো স্কুলে। মাত্র এক রাতেই সেজনের পুরো ইমেজ বদলে গেল। যে ছেলেটাকে সবাই এতদিন হার মানা তুচ্ছ একটা ছেলে বলে ভাবতো, সে হঠাৎ করে হয়ে উঠল ল্যাটিন লাভার। মেয়েরা ওর চারপাশে ঘুরতে লাগলো। কেউ হৃদয়ের ইমোজি পাঠায়, কেউ সেলফি চায়, আবার কেউ তাকে একেবারে স্টারের মতো ট্রিট করে। এমনকি ক্লাসে সেই প্রেসিডেন্ট মেয়েটাও, যে আগে সবসময় সেজনকে ছোট করত, সেও নরম হয়ে গেল। ওর সাথে একটা ছবি তুলতে চাইলো। জীবনে এই প্রথম সেজন অনুভব করলো কারো পছন্দের মানুষ হওয়া আসলে কেমন। কিন্তু যেখানে প্রশংসা আসে সেখানে হিংসাও আসে। কিছুদিনের মধ্যে হিংসায় জ্বলতে থাকা কয়েকজন ছাত্র সেজনকে ধরে টেনে নিয়ে গেল স্কুলের একটা পুরানো স্টোর রুমে। দেয়ালে সজোরে ধাক্কা মেরে তাকে ভয় দেখাতে লাগলো। ঠিক তখনই যখন সেজনের মনে হলো এর চেয়ে আর খারাপ কিছুই হতে পারে না, ঠিক তখনই সে রহস্যময় বাইকার আবার হাজির। সেজনের গলায় লাল দাগ দেখে সে নিচু হয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সামলে নেব।
কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হলো এবং যে গুন্ডাটা সেজনকে হেনস্থা করছিল তাকে গ্রেফতার করে নিয়ে গেল। পুরো ঘটনা দেখে সেজন অবাক হয়ে ভাবতে লাগলো, এই বাইকার আসলে কে? কি এমন অদ্ভুত শক্তি তার? নির্বাচনের আর মাত্র 15 দিন বাকি। পুরো স্কুল তখন উত্তেজনায় টান টান। কিন্তু অবাক করার মতো ব্যাপার, সেই গুন্ডাটা পরে তিনি জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এলো। চুল এলোমেলো, মুখ ফোলা, চোখে ঘৃণার আগুন। সে আবার সেজনকে ভয় দেখাতে চাইল, কিন্তু এবার সেজন আর পিছু হটল না। সে সোজা হয়ে শক্তভাবে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে অন্য ছাত্ররাও তার পাশে এসে দাঁড়াতে লাগলো। প্রতিদিনের সঙ্গে সঙ্গে সেজনের জনপ্রিয়তা বাড়তেই লাগলো। এই সময়ে আবার সামনে এলো ওয়ান্ডা। কোনো কেলেঙ্কারির কারণে নয়, বরং টিভির পর্দায় এক নাগরিক নায়ক হিসেবে। পুলিশকে সাহায্য করে এক অপরাধী ধরার জন্য সে পেয়েছে সম্মাননা পদক। রাতারাতি তার খ্যাতি আকাশ ছোঁয়া হয়ে গেল, আর পুরো স্কুল তাকে রোল মডেলের মতো দেখতে শুরু করলো। সেজনের মনটা ভেঙে গেল। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রেখে বলল, ভয় থেকে কখনো পালিও না, তার মুখোমুখি হও, না হলে সামনে এগোতে পারবে না। কথাগুলো সেজনের বুকের ভেতর গেঁথে গেল। সে ঠিক করলো সে আর পিছু হটবে না, যদিও সে জানতো না সামনে আসছে এক বিশাল ঝড়। স্কুল ছুটির পর সেজন ইউনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো। সে জিজ্ঞাসা করলো, ইউনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? ইউনা কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেল। হাল না ছেড়ে সেজন আবার জিজ্ঞাসা করলো, সে কি তার সাথে কিছু খেতে যাবে? এবারও কোনো উত্তর এলো না। ঠিক তখনই হঠাৎ কিকোর বোন এসে সেজনের পাশে বসে পড়ল। এই দৃশ্য দেখে ইউনার চোখে স্পষ্ট একটা ঈর্ষার ঝিলিক দেখা গেল। দুজন কথা বলতে লাগলো, আর সেজন ভীষণ নার্ভাস হয়ে পড়ল। তার টেনশন ভরা মুখটাই তাকে আরো মিষ্টি করে তুলল। হঠাৎ করে স্মৃতিগুলো তাকে ঘিরে ধরল। এই তো সেই মেয়ে যার পাশে সে পার্টির পর ঘুম থেকে জেগেছিল। নার্ভাসনেস আরো বেড়ে গেল, কিন্তু মেয়েটা মুচকি হেসে তাকে শান্ত করলো। সেজন বলল, ওই রাতেই সে জীবনে প্রথমবার মদ খেয়েছিল। মেয়েটা হেসে বলল, কিছুই হয়নি, আমরা তো দুটো ফেরেশতার মতো শুধু ঘুমিয়েছিলাম। কথাটা শুনে সেজনের মুখ লাল হয়ে গেল। যাওয়ার সময় হঠাৎ মেয়েটা তাকে থামিয়ে দিল আর ধীরে করে তার ঠোঁটে একটা চুমু দিল। এটাই ছিল সেজনের জীবনের প্রথম চুমু, একটা স্বর্গের মতো অবিস্মরণীয় মুহূর্ত। তারপর ফিসফিস করে সে বলল, যদি তুমি নির্বাচনে জিতে যাও তাহলে পরের বার তোমাকে ফ্রেঞ্চ কিস দিব। মেয়েটা চলে যেতেই সেজনের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগলো। এখন ভাইস প্রেসিডেন্ট হওয়াটা তার কাছে শুধু সম্মানের লড়াই নয়, এটা হয়ে দাঁড়ালো ভালোবাসা জয়ের লড়াই। নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। সেজন নিজেকে আগের চেয়েও বেশি কাজে ডুবিয়ে দিল। কিন্তু হঠাৎ একদিন দ্রুতগতির একটা মোটরসাইকেল এসে তাকে ধাক্কা মেরে চলে গেল। তার মাথা গিয়ে আছড়ে পড়ল মাটিতে। তবুও এই দুর্ঘটনা তাকে ভাঙতে পারেনি, বরং আরো শক্ত করে তুলল। তার টিম মেকআপ দিয়ে ক্ষতগুলো ঢেকে দিল, যার ফলে সে আরো কঠিন আর হ্যান্ডসাম দেখাতে লাগলো। কিন্তু প্রশ্ন থেকেই গেল, ধাক্কাটা দিল কে? অনেকেরই সন্দেহ এটা স্কুলের ভেতরের কারো কাজ। তার প্রতিপক্ষরা ঠাট্টা করতে লাগলো, বলল সে নাকি সব নাটক করছে, আঘাত বাড়িয়ে দেখাচ্ছে। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে ইউনা একদিন স্কুলে এলো চশমা ছাড়া। ইউনাকে সেদিন চশমা ছাড়া দেখে যেন পুরো স্কুল থমকে গেল। তার সৌন্দর্যে চারপাশে সব ছেলেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এমনকি সেজন নিজেও কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিল, আর অজান্তেই কল্পনা করে ফেলল ইউনার সঙ্গে একটা চুমু খাওয়ার মুহূর্ত। কিন্তু যত ছেলেই তার সামনে লাইন দিক না কেন, ইউনা কাউকেই সুযোগ দিল না, কারণ সে কোনো হালকা আকর্ষণ নয়। সে অপেক্ষা করছিল একেবারে সত্যিকারের ভালোবাসার জন্য। ঠিক এই সময়ে নির্বাচন প্রচার পুরো দমে চলতে লাগলো। দুই দলই বড় বড় প্রতিশ্রুতি দিতে শুরু করলো, ফ্রি খাবার, লম্বা ব্রেক, কম কড়া শিক্ষক। লড়াইটা ধীরে ধীরে সমানে সমানে চলে এলো। এই অবস্থায় ওয়ালডা খেললো তার সবচেয়ে বড় চাল। সে একটি ভুয়া টিভি ইন্টারভিউ ছড়িয়ে দিল, যেখানে সে নিজের পরিবার, শৈশব, এমনকি নিজের পোষা প্রাণী নিয়েও আবেগঘন গল্প বলল। তার ফ্যানরা পাগল হয়ে গেল, আর রাতারাতি তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলল। কিন্তু সে রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। পাহারাদার দেখল স্কুলে লাগানো ওয়ান্ডার সব কার্ডবোর্ড পোস্টারের চোখ কেটে দেওয়া হয়েছে, আর সেগুলোর ওপর লাল রঙে বিকৃত আঁকিবুকি, যেন কোনো উন্মাদ মানুষ তাদের উপর নির্যাতন চালিয়েছে। খবর পেয়ে দুই দলই সেখানে হাজির হলো। লাল দল এক মুহূর্ত দেরি না করে সেজনের উপর দোষ চাপালো।
পরিস্থিতি যখন ভয়াবহ দিকে যাচ্ছিল ঠিক তখনই শিক্ষক হস্তক্ষেপ করলেন। তিনি নির্দেশ দিলেন সব পোস্টার সেখানেই পুড়িয়ে ফেলা হবে আর সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করা হবে। সবাই হঠাৎ চুপ করে গেল, কারণ এখন সত্যিটা বেরিয়ে আসার সময়। এখন আর মাত্র একদিন বাকি। দুই দলই শেষ শক্তিটুকু ঢেলে দিল। তবুও নীল দল তখনও 12% পিছিয়ে। ডিবেটের সময় হঠাৎ দুই দলের মেয়েদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। লাল দলের মেয়েটা ইউনাকে ব্যঙ্গ করে বলল, তুমি তো শুধু ছেলেদের চোখে সাজানো একটা পুতুল, আসলে কোনো কাজের না। ইউনা এক পাও পিছালো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সুন্দর হওয়া মানেই বোকা হওয়া নয়, এটা শুধু সত্যিকারের বোকা মানুষের চিন্তা। কথাটা বলেই সে সাহসের সঙ্গে লাল দলের একটা পোস্টার ছিঁড়ে ফেলল। প্রভাব সঙ্গে সঙ্গে দেখা দিল, ভিড় গর্জে উঠল আর নীল দলের সমর্থন লাফিয়ে উঠে 52% পৌঁছে গেল। কিন্তু নাটক এখানেই শেষ নয়। হঠাৎ এক ছাত্র ছাদে উঠে বিশাল একটা ব্যানার খুলে ধরল। সেখানে লেখা, কিকো নাবালকদের নিয়ে মদের পার্টি করছিল। পুরো স্কুল হাসিতে ফেটে পড়ল। ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই সেই পার্টি লিক হওয়া ছবিগুলো স্কুলের প্রায় সবার ফোনে পৌঁছে গেল। নীল দলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেজুন আর ইউনা ভয়ে একে অপরের দিকে তাকালো, আর ভিড়ের মাঝে নীরবে দাঁড়িয়েছিল ওয়াই। পরিষ্কার বোঝা যাচ্ছিল এটাই তার দলের চাল। তার জনপ্রিয়তা বেড়ে 57% পৌঁছে গেল, আর সেজনের দলের সমর্থন দ্রুত নামতে লাগলো। সবকিছু যখন শেষ হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ইউনা সাহস দেখালো। সে সামনে এসে বলল, হ্যাঁ, আমরা মদ খেয়েছিলাম, কিন্তু আমরা কাউকে মারিনি। এখানে অনেকেই আছে যারা গোপনে একই কাজ করেছে। তার এই সোজাসাপটা সত্য কথা ভিড়কে নাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ক্ষতিটা হয়ে গেছে। শেষ মুহূর্তে সেজনের দল একটা প্রমাণ খুঁজে পেল, একটা ভিডিও যেখানে ওয়ান্ডা নামের ছেলেটা একটা ফুটবল ম্যাচের সময় এক খেলোয়াড়কে মারার হুমকি দিচ্ছে। ভিডিওটা প্রকাশ হতেই তার সম্মান মাটিতে মিশে গেল। আবার দুই দলের অবস্থান সমান হয়ে গেল। শেষ র্যালিটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। নেতা নেত্রীরা চিৎকার করতে লাগলো। ছাত্ররা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলো। পানি ছিটকে পড়লো, ফার্নিচার উল্টে গেল, চারদিকে জিনিসপত্র ছুঁড়ে মারা হতে লাগলো। যেটা নির্বাচন হিসেবে শুরু হয়েছিল সেটা এখন রীতিমতো মারামারিতে বদলে গেল। সঙ্গে সঙ্গে শাস্তি ঘোষণা করা হলো। দুই দলকেই পুরো এলাকা পরিষ্কার করতে হবে। কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠল যখন পুলিশ এসে হাজির হলো। পুলিশের গাড়িতে বসেছিল এক আহত ছেলে। কিকোর মুখ একেবারে সাদা হয়ে গেল। সত্যিটা বেরিয়ে এলো, কিকো ওই ছেলেটাকে লিক হওয়া ভিডিও ডিলিট করতে চাপ দিয়েছিল। সে রাজি না হওয়ায় কিকো তাকে এত মারধর করে যে সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সামনে এগিয়ে এলো এক বাইক আরোহী ছেলে। সে আসলে কিকোর গোপন সবচেয়ে কাছের বন্ধু। সে সব দোষ নিজের ঘাড়ে নিল, শুধু যেন কিকো নির্বাচনে থাকতে পারে। শেষ পর্যন্ত বক্তৃতার সময় এলো। কিকো মঞ্চে উঠতে লোকজন হুটিং শুরু করলো, চিৎকার করলো, এমনকি ডিম ছুঁড়েও মারলো। তবুও সে ভয় পেল না। শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর। কিকো তখন সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করলো, হ্যাঁ, পার্টিটা সত্যিই হয়েছিল। কিন্তু সে বলল, সে তার বন্ধু সেজুনের কাছ থেকে শিখেছে যে একজন নেতা হতে গেলে শুধু ক্ষমতা নয়, চাই সততা আর হৃদয় থেকে বলা কথা। সে সবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করলো যদি সবাই তাকে ভোট দেয় তাহলে শেষ দিন পর্যন্ত সে সবার ক্যাপ্টেন হয়ে দায়িত্ব পালন করবে। কিছুক্ষণ পর ভোট গ্রহণ শেষ হলো। শিক্ষক মঞ্চে উঠে ফলাফল ঘোষণা করতে এলেন। পুরো ক্লাসরুম নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। তারপর ঘোষণা হলো, জয়ী দল ব্লু টিম। মুহূর্তের মধ্যে ক্লাসে আনন্দের ঢেউ বয়ে গেল, আর রেড টিমের কয়েকজন সদস্য চোখের জল ধরে রাখতে পারল না। সেজন আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট কাউন্সিলরের নতুন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। কিকো তখন ওয়ান্ডার দিকে হাত বাড়িয়ে সম্মান দেখালো। সেজনের এই জয়টা শুধু পথ পাওয়ার নয়, নিজের অস্তিত্ব প্রমাণ করার জয় ছিল। এই ঘটনার পর সেজনের ইমেজ পুরো বদলে গেল। এখন তার জীবনে শুধু একটাই স্বপ্ন বাকি, ভালোবাসা খুঁজে পাওয়া। তাই সে ইউনার পাশে গিয়ে বসলো। সে তখনও ভাইস প্রেসিডেন্ট ছিল, আর স্কুলের পর একসাথে ড্রিঙ্কে যাওয়ার আমন্ত্রণ জানালো। ইউনা হেসে রাজি হয়ে গেল, কারণ তাদের দুজনের মাঝে অনুভূতিটা এখন আর লুকানোর মতো ছিল না। চারপাশে পরিবেশটাই যেন তাদের দিকে তাকিয়েছিল, এমনকি আকাশের পাখিরাও। ঠিক তখনই হঠাৎ সেজনের ফোনে তার মায়ের কল এলো। তাকে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসতে বলা হলো। সেখানে পৌঁছে মা জানালেন, মোটরসাইকেল দুর্ঘটনার জন্য দায়ী লোকটাকে খুঁজে বের করতে তারা পুরস্কার ঘোষণা করেছিলেন।
পুলিশের কাছে সন্দেহভাজনের একটা স্কেচ ছিল, আর সেটা অবাক করার মতো কিকোর সঙ্গে মিলছিল। বুক ধরফর করতে করতে সেজুন সরাসরি প্রিন্সিপালের কাছে গেল, কিন্তু সেখানে যা দেখানো হলো তাতে সেজুন ভেঙে পড়ে। তাকে সিসিটিভি ফুটেজে দেখানো হলো, যেখানে দেখা যাচ্ছে কিকো স্কুলে ঢোকার আগেই পোস্টারগুলো ছেঁড়া ছিল। প্রিন্সিপাল বললেন এই সব অভিযোগ মিথ্যা, ভিডিওর সঙ্গে কারচুপি করা হয়েছে। এমনকি সেজুনকে স্প্লিট পার্সোনালিটির রোগী বলে মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। ভাঙা হৃদয় নিয়ে সেজুন নিজের স্টুডেন্ট কাউন্সিলরের ব্যাচ খুলে মাটিতে ছুঁড়ে ফেললো এবং সেখানেই পদত্যাগ করলো। রাতে সে কিকোর পার্টিতে গেল। দূরে দাঁড়িয়ে নিজের ফোনে গোপন রেকর্ড করতে করতে সে কিকো আর তার বন্ধুদের হাসি ঠাট্টা শুনল। তারা নিজেরাই স্বীকার করছিল যে মোটরসাইকেল দুর্ঘটনাটা আসল ছিল। রাগে ফেটে পড়ে সেজুন নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের সামনে ছুড়ে দিল। কিকো এটা দেখে ভয়ানক রেগে গেল। সে চিৎকার করে বলল, ভাইস প্রেসিডেন্ট আমি তোমাকে বানিয়েছি, তার আগে তুমি কিছুই ছিলে না, আমার জন্যই আজ তুমি এই জায়গায়। তারপর আরও নির্মমভাবে বলল, তুমি এতটাই দুর্বল ছিলে যে আমি দয়া করে তোমাকে নির্বাচনে রেখেছিলাম। রক্তাক্ত হলেও সেজুন থেমে গেল না। সে নিজের ফোন বের করলো, সব কিছু সে রেকর্ড করে রেখেছিল। এতে কিকো আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে বোতল দিয়ে মারতে গেল, কিন্তু লোকজন তাকে ধরে ফেলল। তারপর সে একটা ফুলদানি ছুঁড়ে মারল, যেটা জানালা ভেঙে রাস্তায় গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুলিশ এসে হাজির হয়। কিকোকে গ্রেফতার করা হয়। সে কাঁদতে কাঁদতে নিজের মাকে ডাকছিল, আর সেজুন নিঃশব্দে বিন্দুমাত্র দয়া ছাড়াই সবকিছু দেখছিল। এই ভয়ানক অভিজ্ঞতার পর সেজুন সিদ্ধান্ত নিল সে স্কুল ছেড়ে দেবে। তার সহপাঠীরা ভারী মন নিয়ে তাকে বিদায় জানালো। এমনকি যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারাও হাত মিলিয়ে শুভকামনা জানালো। সেজুন সেখান থেকে চলে গেল, হৃদয়ের ভেতর রেখে গেল এই যাত্রায় পাওয়া অল্প কিছু সত্যিকারের বন্ধুর প্রতি কৃতজ্ঞতা। 1 বছর পর সেজুন আবার ফিরে এলো। এবার সে আগের চেয়ে অনেক বেশি সুস্থ, শক্ত আর আত্মবিশ্বাসী। নিজের ভাইয়ের সঙ্গে পুরনো স্কুলের গলিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল সব স্মৃতি, নির্বাচন, বিশ্বাসঘাতকতা, হাসি আর ভালোবাসা। আর তখনই সে সত্যিকারের উপলব্ধি করল, নাম, ক্ষমতা আর খ্যাতি আসলে কিছুই না। আসল মূল্য রাখে সেই বন্ধুত্বগুলো যেগুলো তুমি গড়ে তোলো, আর সেই ভালোবাসা যেটা তুমি পাও। এগুলোই মানুষের আত্মাকে আলোয় ভরিয়ে দেয়। তাই যদি তোমার জীবনে একজন সত্যিকারের বন্ধু থাকে, তাকে আগলে রেখো। যদি ভালোবাসা পাও, পুরো হৃদয় দিয়ে তাকে বাঁচিয়ে রাখো। আর যদি এখনো খুঁজে যাও, হতাশ হয়েও না, কারণ একদিন না একদিন প্রতিটা খোলা হৃদয়েই তার সত্যিকারের সঙ্গীকে ঠিকই খুঁজে পায়।